এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আমাদের দর্শকদের কাছে হাজির হই দুর্গাপুরের বা দুর্গাপুরের চারপাশের বিভিন্ন যে সমাজ সংস্থাগুলি রয়েছে, যারা মানুষকে বিভিন্ন ধরনের পরিষেবা দিচ্ছেন। কেউ হয়তো কোনো একটা অসুখ নিয়ে কাজ করছে, হিমোফিলিয়া সোসাইটি, তারা হিমোফিলিয়া অসুস্থ যারা, তাদেরকে নিয়ে সেবা করছেন। কেউ হয়তো নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন, কেউ হয়তো পরিবেশ নিয়ে কাজ করছেন, বা কেউ হয়তো খেলোয়াড়দের নতুন করে দুর্গাপুর বা এই শহরের খেলাধুলার মান উন্নয়নের জন্য কাজ করছেন। নানা ধরনের সমাজ সংস্থা তারা নিজেদের মধ্যে কাজ করে যাচ্ছে। সেই সমস্ত সমাজ সংস্থাগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সেই সমাজ সংস্থার কোনো না কোনো প্রতিনিধিকে আমরা আমন্ত্রণ জানাই, তার কাছে শুনে নিই কী তাদের পরিকল্পনা, কি করছেন, কিভাবে করছেন। এবং আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি সেই ধরনের কোনো কাজে যুক্ত হতে চান, কিভাবে যুক্ত হবেন তাদের সঙ্গে, সেই সব কথাবার্তা বলি প্রত্যেক বুধবার বিকেল 4টের সময়। আজকে কিন্তু আমরা একেবারে একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান বা ভিন্ন ধরনের অতিথিকে দেখেছি। আগামীকাল 30শে জানুয়ারি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির মৃত্যু দিবস। আততায়ীর হাতে 1948 সালে তিনি 30শে জানুয়ারি নিহত হয়েছিলেন। গান্ধীজি স্বাধীনতা আন্দোলনের মুখ্য চরিত্র। তাছাড়াও তিনি খুব বড়সড় সামাজিক আন্দোলনে নেমেছিলেন। আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের বহু মানুষ যারা অন্য ধরনের কাজ করেন, তাদেরকে খুব ঘেন্নার চোখে দেখা হয়। আজও অনেকটাই ভালো হয়েছে, কিন্তু এখনও রয়েছে সমাজে কিছু অবহেলিত মানুষ রয়েছেন যারা ভিন্ন পেশার লোক। বিশেষ করে ধরুন যারা শ্মশানে কাজ করছেন, কিংবা ধরুন যারা আমাদের যে বর্জ্য মলমূত্র সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। এইসব মানুষ, আমরা সোজা কথা বলতে পারি, আমাদের ম্যাথর ধাঙর বলে আমাদের যে সমস্ত কাজ পেশাগুলি আছে, পেশাগুলি তাদের জাতিগত পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এবং এইসব মানুষকে প্রকৃতপক্ষে সমাজের অন্য মানুষরা খুব ঘেন্নার চোখে দেখেছেন। তাদেরকে বাড়িতে তাদের সঙ্গে যোগাযোগ তো নেই, তাদেরকে আশেপাশে দেখলে সরে যান, দূরে যান, অথচ তাদের ছাড়া কিন্তু সমাজ চলবে না। তো গান্ধীজি এই সমস্ত মানুষজনকে নিয়ে কিন্তু একটা সামাজিক আন্দোলন করেছিলেন সমস্ত মানুষের জন্য। তিনি এই ধরনের মানুষকে নাম দিয়েছেন হরিজন। হরিজন মানে ভগবানের নিকটজন, হরি। তো আজকে গান্ধীজির মৃত্যুদিন, আগামীকাল এমনিতে শহীদ দিবসে পালিত হবে, কিন্তু আমরা এক্সপ্রেস নিউজের তরফ থেকে আমরা ঠিক করেছিলাম যে আগের দিন এমন একটা বিষয়ে আলোচনা করব যে গান্ধী জীবনের সঙ্গে তা কিন্তু খুব সরাসরি যুক্ত। আর সেই জন্যই আমাদের এই অঞ্চলে সাফাই কর্মচারী, ওই ম্যাথর ধাঙর না বলে আমরা এখন সাফাই কর্মচারী বলি, সাফাই কর্মচারী আন্দোলনের একদম সামনের সারিতে মহকুমা কোঅর্ডিনেটর আমাদের সাথে রয়েছেন রাজেশ পাসওয়ান। সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। রাজেশ, অনেক ধন্যবাদ, তুমি এসছো আমাদের স্টুডিওতে তোমার অনেক কাজের মধ্যে দিয়ে। রাজেশ নিজে কিন্তু আমি বলবো সাফাই কর্মচারী পরিবারের সন্তান। ও কিন্তু দীর্ঘকাল ধরে
দুর্গাপুরের সাফাই কর্মচারীদের নিয়ে নানা ধরনের সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো তাদের পাইয়ে দেওয়া, এটা একটা অন্যতম কাজ, সেগুলো সব আলোচনা করব। কিন্তু তার আগে প্রথমে আমি জানতে চাই, রাজেশ, তোমার কাছে কতদিন ধরে এই কাজটা করছো তুমি? সবচেয়ে প্রথমে আমি এক্সপ্রেস নিউজকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এক্সপ্রেস নিউজে একটা সুযোগ করে দেওয়ার জন্যে এবং এই ধরনের মানুষদের কথা তুলে ধরার জন্যে। তো আমি এদেরকে নিয়ে নানা করে 9 বছর ধরে কাজ করছি, যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার এবং সাফাই কর্মী। হ্যাঁ, তো এদের পুরো আমি গ্রাস লেভেল থেকে এদের সঙ্গে মিশেছি এবং না, কতদিন ধরে তুমি এদের নিয়ে কাজ করছো আগে বলো? প্রায় 9 বছর। 9 বছর ধরে, 9-10 বছর ধরে কাজ করছো। এই যে কাজ করছো, মানে তোমার কেন মনে হলো যে এদের নিয়ে কাজ করবে? আমি যখন এদেরকে দেখতাম এককালীন যে এরা মলমূত্র পরিষ্কার করছে, তখন আমার খুব খারাপ লাগতো এদেরকে দেখে। তখন কি করলাম, আমি গুগলে সার্চ করতে শুরু করলাম যে এদের জন্য কি করা যায়। তখন আমি গুগলে সার্চ করে একটা সংগঠন পেলাম, সংগঠনের নাম হচ্ছে সাফাই কর্মচারী আন্দোলন। আমি ওনাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করলাম। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যিনি কোঅর্ডিনেটর আছেন রাজপাল বাল্মীকি, আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমাকে দায়িত্ব দিলেন যে এই যে সাফাই কর্মচারী আন্দোলন, এটা দুর্গাপুরের সংগঠন না? না, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া এই সংগঠনটা। আচ্ছা আচ্ছা। তো আমাকে বর্তমানে দায়িত্ব দিয়েছেন আমাদের সাব ডিভিশনের কোঅর্ডিনেটর হিসাবে, যে এদের কি অভাব অভিযোগ আছে এইটা তুমি দেখো। তো এখানে যে কাজ করছো, এখানে দুর্গাপুর মহকুমার তুমি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছো, সবাই এটা সর্বভারতীয় সংগঠনে। সে কতগুলো এরকম পরিবার আছে যারা সাফাই কর্মচারী বলতে, আমাদের কারখানা, বড় বড় কারখানাগুলো তো অনেক সাফাই কর্মী থাকে, নানা ধরনের সাফাইয়ের কাজ হয়। আবার শহরে বাড়িতে বাড়িতে যে বর্জ্য, মলমূত্র ইত্যাদি, সেগুলো নিয়েও কাজ চলে। তো এরকম কতগুলো পরিবার আছে যারা পেশাগতভাবে বা জাতিগতভাবে এই কাজ করে? এটা 2018-তে একটা সার্ভে হয়েছিল। আমাদের সংগঠন ডাইরেক্ট NSKFDC-কে চিঠি করেছিল যে এখনো অনেক পরিবার আছে যারা মানে মলমূত্র পরিষ্কার করে। রিপোর্টটা কি সার্ভে হয়েছিল? ওইটা হচ্ছে আপনার অল ওভার ইন্ডিয়াতে এই যারা এই ধরনের কাজ করে, যারা মলমূত্র পরিষ্কার করে, তাদের একটা সার্ভে করার জন্য। তো 2018-তে সার্ভে হয়েছিল। সার্ভে করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যেটা এসছিল 637 জন, আর আমাদের পশ্চিম বর্ধমানে তখন টোটাল রেজিস্ট্রেশন হয়েছিল 272 জন। তার মধ্যে আমাদের দুর্গাপুর 92 জন। মানে দুর্গাপুরে প্রায় 100টা পরিবার আছে যারা এখনো সেইভাবে পেশাগতভাবে বা জাতিগতভাবে যারা মানুষের বর্জ্য অর্থাৎ মলমূত্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন যে সমস্ত করবার। আচ্ছা, একটা কথা জানতে চাই, ধরো এখন আমাদের এই শহরাঞ্চলে আমরা সোয়েলেজ বলি, আমাদের এই সমস্ত ব্যাপারে যে বর্জ্য পদার্থ নিকাশের যে ব্যবস্থা, সেটা তো খুব আধুনিক হয়ে গেছে। সেখানে তো এই ধরনের সাফাই কর্মচারী করে বলে কি আলাদাভাবে দরকার হয় না? সেগুলো কি দরকার হয় এখন? দরকার হয় বলতে, সরোজ লাইন যখন মেনলি বর্ষাকালে যখন পুরো জাম হয়ে যায়, তখন তো এদেরকে ডেকে পরিষ্কার করা হয়। এরা তখন আসে, এসে ওই সেফটি ট্যাঙ্কে ভিতরে এবং সরোজ লাইনে ঢুকে পরিষ্কার করে। পাইপ লাইনে ধরা যাক, আমি যদি ইস্পাত নগরীর কথা ধরি, সোয়ারেজ পাইপ লাইন যেটা, সেটা যারা পরিষ্কার করে, সেটা কি এখনো এই পরিবারের যারা সদস্য তারাই করেন, না অন্য পরিবারের অন্য জাতির লোকজন আসছেন তারা? এই পরিবারের লোকজনই আসে, আর অন্য পরিবারের লোকজন সেরকম ইন্টারেস্টেড থাকে না। অ্যাকচুয়ালি এদের মানে কাজই হচ্ছে যে এই মলমূত্র বহন করা এবং পরিষ্কার করা। আচ্ছা, তুমি বলে ধরো মোটামুটি প্রায় 100 পরিবার, 90-92 যাই হোক,
আমাদের এই দুর্গাপুর জুড়ে আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা তার চারপাশে যেরকম হোক, তাদের যে কাজ, সেই কাজে ধরো আধুনিক যে ব্যবস্থা হচ্ছে, তার ফলে তাদের কাজের পরিমাণও তো অনেক কমে যাচ্ছে রাজেশ। হ্যাঁ, তাদের কাজটা অনেকটা পরিমাণ কমে আসছে। এ কমে যাওয়ার পর তারা জীবিকা নির্বাহে কি কাজ করেন? তারা হয়তো যে দিনমজুরি করে, আবার অনেকে আছে যারা 100 দিনের কাজেও ঢুকে গেছে। হ্যাঁ, ওয়ার্ডে ভিত্তিক হিসাবে এদেরকে ওইখান থেকে রেখে দিচ্ছে। এবার তারা হয়তো মলমূত্র পরিষ্কার করছে না, কিন্তু ওই পাড়াতে যে ড্রেনগুলো যখন জাম হয়ে যায় তখন এদেরকে দিয়ে পরিষ্কার করানো হয়। আচ্ছা আচ্ছা, একটা কথা জানতে চাই, যেটা সরকারি দিক থেকে, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, এই যারা একটু পিছিয়ে পড়া মানুষ যারা, তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা ছাড়াও নানা ধরনের তাদের বাসস্থানের ব্যাপার হোক বা অন্যান্য পড়াশোনা ইত্যাদি সুবিধা কিন্তু তারা অনেক কিছু দেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার। এই ধরনের সাফাই কর্মচারী যারা আছেন, তাদের জন্য কি কোনো বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা আছে? হ্যাঁ, এদের সুযোগ সুবিধা আছে। সুপ্রিম কোর্ট 2003 সালে একটা রায় বের করেছিলেন, যারা এই ধরনের কাজ করে তাদেরকে মানে বাড়ির মানে হাউসের জন্য এদেরকে দেওয়া হোক, বাড়ি দেওয়া হোক, এবং এদের বাড়ির বাচ্চাদেরকে পড়ালেখা করার জন্য স্কলারশিপ দেওয়া হোক, এদের মেডিকেলের সুযোগ সুবিধা দেওয়া হোক, এবং এদের যদি বাচ্চারা পড়াশোনা করে যদি কোথাও ভালো জব যদি পেতে চায়, সেই জায়গাও মানে গভর্নমেন্ট যাতে এদেরকে হেল্প করুক। না, একটা জিনিস হচ্ছে যে সাধারণভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা আমরা বলি সমাজে, হ্যাঁ, তাদের জন্য নানা ধরনের সংস্থা কাজ করে, আর সরকার সরাসরিও করে। এখন তো দুয়ারে সরকার নাম দিয়ে তাদের সরকারি সুযোগ সুবিধাগুলো যেতে পায় সেসব ব্যবস্থা করছে। তোমরা যে কাজটা করছো সাফাই কর্মচারী আন্দোলন, এই সংস্থার তরফ থেকে নির্দিষ্টভাবে এই জাতিগত বলো বা পেশাগতভাবে বলো, এই কর্মচারীদের নিয়ে, সাফাই কর্মচারী নিয়ে, তাদের জন্য একদম নির্দিষ্ট হয়ে কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, এদের 2018 সালে যখন সার্ভে হয়েছিল, সার্ভে করার পর গভর্নমেন্ট এদেরকে এককালীন 40,000 টাকা করে দিয়েছিল। 40,000 টাকা। আচ্ছা। হ্যাঁ, যে এরা মানে ওই 40,000 টাকা নিয়ে ছোটোখাটো কিছু ব্যবসা করুক বা নিজের যা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হয়তো ইনস্ট্রুমেন্ট কিনে ওই কাজ করুক। এবং এখন যেটা হচ্ছে এদেরকে এই যে 40,000 টাকা এককালীন কি বলবে মানে ঋণ, হ্যাঁ, মানে এটা শোধ করতে হবে না। শোধ করতে হবে না? না। এটা কারা পাবে? এটা যাতে এই যারা ওই NSKFDC তে যারা রেজিস্ট্রেশন যাদের নাম হয়েছে, মানে আচ্ছা, এই রেজিস্ট্রেশন, এটা দেখো সরকারি আমরা নানা ক্ষেত্রে, যেমন আমাদের একটা সাধারণভাবে বলি BPL বলি, হ্যাঁ, বিলো প্রপার্টি লাইন ইত্যাদি, এগুলো নিয়ে না অনেক রকম দুর্নীতি হয়। মানে কে আসলে কত টাকার নিচে বা তার জীবিকার আয় থাকলে, পরিবারের আয় থাকলে তারা এই সুবিধা পাবে ইত্যাদি নিয়ে। এই ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশনটা কিভাবে করো তোমরা? এই রেজিস্ট্রেশনটা সবসময় তো হয় না, 2018-তে হয়েছিল। হ্যাঁ, তারপরে এই এখন এই আপনার এই জানুয়ারি মাসে 14 তারিখ লাস্ট একটা ছিল, যে মোটামুটি 10-15 দিনের একটা রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমাদের কর্পোরেশন অনেকগুলো নাম তুলেছে। মোটামুটি আমাদের কর্পোরেশনে মানে 88 জন এইবারে নাম রেজিস্ট্রেশন হয়, যারা অ্যাকচুয়ালি সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে। তো তাদেরকে এই ক্ষেত্রে মানে রেজিস্ট্রেশনটা যেটা করা হয়, হ্যাঁ, মানে তাদের জাতিগত যেগুলো সার্টিফিকেট থাকে সেগুলোর উপর ভিত্তি করে, মানে তোমার কি কোনোভাবে রেজিস্ট্রেশনটার মধ্যে কোনো দুর্নীতির কোনো সম্ভাবনা থাকে? না না না, দুর্নীতির কোনো এখানে জায়গা নেই। যারা অ্যাকচুয়ালি কাজ করে তাদেরই নাম রেজিস্ট্রেশন হবে। কারণ এই যে বলছে 40,000 টাকা ঋণ পাবে, শোধ করতে হবে না, এই যে সুবিধাটা যে কেউ এসে নিয়ে যাবে কিনা, এটা তো একটা ব্যাপার থাকে। এটা তো গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন আছে, এটা ডাইরেক্ট গভর্নমেন্ট তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। হ্যাঁ, এখানে তো বাইরে কারো হাতে টাকা দিচ্ছে না, এটা গভর্নমেন্ট ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। আচ্ছা, এমনি সাধারণভাবে আমাদের রাজ্যে বা কেন্দ্রের সমস্ত নিয়ম অনুযায়ী ধরো গরিব মানুষদের জন্য রেশনের যেমন কোথাও বিনা পয়সা দেওয়া হয়, কোথাও 2 টাকা দরে দেওয়া হয়, বা অন্যান্য সুবিধা চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী আছে বা অন্যান্য যেসব সুবিধা আছে,
কখনো বিধবা ভাতা, কখনো লক্ষ্মী ভাণ্ডার, এদের জন্য আলাদাভাবে কিছু আছে এদের না? এই সুবিধাগুলো এদেরও? হ্যাঁ, এই সুবিধাগুলো এদের হচ্ছে। মেডিকেল যেমনি হয়েছিল, এখন স্বাস্থ্যসাথী সবারই প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে এখন এদেরকে একটা লোনের জন্য চেষ্টা করা হচ্ছে যে এদের যদি লোন দেওয়া হয়, এদের লোন নিয়ে কিছু একটা ব্যবসা করুক, মানে এই জায়গাটির থেকে এরা বেরিয়ে আসুক। এটা গভর্নমেন্টও চেষ্টা করছে। এটা একটা 50%। জিনিস জানতে চাইছি তোমার কাছে, ধরো এই যে তুমি বললে আমাদের এই অঞ্চলে 92টা পরিবার, তার আগে একটা কথা বলে নি রাজেশ, এখন কি এদের একটা সময় আমরা আমাদের শৈশবে ছোটবেলায় দেখেছি গান্ধীজি যা নিয়ে অত্যন্ত কড়া মন্তব্য করতেন, আমরা চেষ্টা করতেন ওটা বন্ধ করবার, যে মানুষের বর্জ্য এসব মানুষরা মাথায় করে নিয়ে যেত। এখন আমাদের এই অঞ্চল, ভারতবর্ষ জুড়ে, বাংলা পশ্চিমবঙ্গে বা আমাদের এই অঞ্চলে এরম ভাবে তো বোধহয় কাজ করতে হয় না এখনো, না? না, এখন হয় না, তবেও হয় না, পুরোটাই বলবো না যে পুরোটাই হয় না। যেখানে ধরুন যে শহর অঞ্চলে খুব মানে বাড়িঘর খুব মানে ঘেঁষাঘেঁষি, সেই জায়গা হয়তো গাড়ি, আমাদের কর্পোরেশনে গাড়ি ঢুকলো না, তখন তো বাধ্য হয়ে এদেরকে ডেকে পরিষ্কার করতে হয়। রাতের অন্ধকারে এরা আসে, ওই পরিষ্কার করে আবার ফাঁকা জায়গা জঙ্গল ঝাড়ে নিয়ে গিয়ে মলমূত্রটা ফেলে দেয়। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে ওই কি বলবো, এগুলো যে ট্যাঙ্ক থাকে, হ্যাঁ, সেই ট্যাঙ্কটা এখন যে আধুনিক ব্যবস্থা, তাতে ওই সমস্তটা শাক করে নিয়ে জলটা বাইরে ফেলে দেওয়া হয়। কিন্তু তুমি বলছো অনেক জায়গায় গাড়ি ঢুকতে পারে না, বা পাইপ লম্বা অতটা যেতে পারে না, সেখানে ওই বালতি করে তুলে তুলে তারা এখনো তাহলে করতে হয়। বস্তি ঘরে যেখানে হয়তো বড় গাড়ি ঢুকলো না, তখন তো এদেরকে এই কাজটা এখনো দুর্গাপুরে হচ্ছে? হচ্ছে, লুকিয়ে ফুকিয়ে হয়তো দু একজন করে। না, জোরে বলো একটু দর্শকরা। হ্যাঁ, করে জোরে, মানে যদি হয়তো এই ব্যাপারটা কি তোমরা কোনো সমাধানের রাস্তা খুঁজছো? হ্যাঁ, নিশ্চয়ই আমরা খুঁজছি, যাতে মানে এই ধরনের কাজ যাতে না করে, তাদেরকে আমরা একটা গভর্নমেন্ট তরফ থেকে লোনের একটা ব্যবস্থা করছি, যে ওই কাজটা ছেড়ে দিয়ে তারা ব্যবসা, কিছু ছোটখাটো না, এই কাজটা যদি তারা ছেড়ে দেন, কথার কথা, হ্যাঁ, কিন্তু তাহলে তো আবার বর্জ্যটা পরিষ্কার করা যাবে না। এমনি কি কোনো ব্যবস্থা ধর কিছুটা আধুনিক করা যাচ্ছে, যাতে যেমন একদিক থেকে করে কমে গেছে, হ্যাঁ, আমাদের সাধারণভাবে শৌচাগার বলতে বা পায়খানা বলতে যেগুলো বলি, এখন তো খাটা পায়খানা নেই, আমাদের বন্ধই হয়ে গেছে প্রায়। এখন আছে কিনা তুমি খবর দিতে পারবে। আর সুতরাং খাটা পায়খানায় যে মল নিয়ে যেতে হতো, কিন্তু এখন সেটা নেওয়া অনেক আধুনিক ব্যবস্থা হচ্ছে। ধরো এরা যারা কাজ করছেন, তারা এটা না করে করবো না, আমরা অন্য কাজ করবো, এটা করতেই পারেন তারা। তাহলে এই কাজটা করবে কে? কেউ নাকি কোনো আধুনিক ব্যবস্থা তোমরা কিছু ভাবনা চিন্তা করছো? এই ব্যাপারে পৌরসভার সঙ্গে কোনো কথা হচ্ছে? পৌরসভাকে কথা হচ্ছে না, আমরা যেমনি ডিএম সাহেবের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছিল, দিয়ে আমরা বলেছিলাম যারা মেনলি হচ্ছে যে বস্তি অঞ্চলে যেখানে গাড়ি ঢোকে না, হ্যাঁ, সেই এলাকাগুলোতে যেমনি আমাদের মুখ্যমন্ত্রী যেমনি সবাইকে বাড়ি ঘর করে দিচ্ছেন, সেভাবে প্ল্যান অনুযায়ী যদি এই বস্তিগুলোকে যদি ঘর বাড়ি করে দেন, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় অনেকটাই কমে আসবে। মেনলি হচ্ছে আমাদের টাউনশিপে তো অনেক বস্তি আছে, হ্যাঁ, তো এরা সব ম্যাক্সিমাম ডিএসপি ল্যান্ডের উপরে বসবাস করছে, কেউ এমএমসি ল্যান্ডের উপরে বসবাস করছে, খুব চাপাচাপি করে বাড়ি ঘর আছে। ধরো আমি শুধু ডিএসপি টাউনশিপে না, আমাদের দুর্গাপুরে ধরো, সেটা অন্য জায়গাতে বলো, সগরভাঙ্গাতে বলো, এমএমসি বলো, ডিপিএল এ বলো, বা আরো নানা জায়গাতে, সিটি সেন্টারে বলো, নানা জায়গাতেই কিছু কিছু অস্থায়ী বাসস্থান নাম করে, অর্থাৎ আমরা যেটাকে সাধারণত বস্তি বলি, এখানে লোকজন বাস করে, সেখানে প্রায় সব জায়গাতে কিন্তু শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের টাউনশিপের মধ্যে দিয়ে। সুতরাং সেখানেও কিন্তু এটা অনেকটা কাজের কাজ হয়েছে। হ্যাঁ, তো তুমি যেটা বলছো, প্রধানত বেনাচিটির অঞ্চলে, ঘেঁষাঘেঁষি বস্তি অঞ্চলগুলোতে গাড়ি যাচ্ছে না বলে এখনো ওই হাতে করে বালতি করে নিয়ে আসতে হচ্ছে। না, বেনাচিটিতে বলবো না, আমাদের হচ্ছে যেমনি টাউনশিপের মধ্যে কাশিরাম বস্তি, নাগার্জুন বস্তি, যেসব বস্তিতে ভেতরে গাড়ি ঢোকে না, অনেক বড় বড় বস্তি, তো এখানে এখন হাতে বের করতে হচ্ছে। হ্যাঁ, রাত্রেবেলা তারা বের করে। টাউনশিপে এই অবস্থাটা চলছে। টাউনশিপে তোমরা যে বস্তির কথা বললে, কাশিরাম বস্তিতে শৌচাগার সবার বাড়িতে হয়নি? বাড়িতে হয়েছে, এবার ওইখানে তো গাড়ি ঢুকবে না, ওইখানে তো গাড়ি ঢুকবে না, শৌচাগারে ওই ট্যাঙ্ক গুলো পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তখন এদেরকে ডাকতে হয়। তো সেটা কি করা যায় তাহলে?
অ্যাকচুয়ালি এদেরকে কি করা মেন হচ্ছে যে বাড়ি, এদের তো নিজস্ব কোনো বাড়ি নেই, এরা তো দীর্ঘদিন ধরে এখানে বস্তি করে রয়েছে। এবার গভর্নমেন্ট তরফ থেকে যদি এটা এদের তো ঘর বাড়ি একটা করে অন্য ধরনের সমস্যা। দেখো, অস্থায়ী আস্তানা করলাম, তারপরে বললাম যে আমি জায়গা ছাড়বো না, অন্যের জায়গা দখল করে রইলাম, উচ্ছেদ করতে আসলে বলবো না আমি অনেক দিন আছি। এ খুব আইন শৃঙ্খলার প্রশ্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। এটা ঠিক বেঠিক, নৈতিকতা, এসব অনেক ঝামেলার ব্যাপার আছে, আমি আলোচনা করতে পারবো না। আমরা বলছ সাফাই কর্মচারী আন্দোলন নিয়ে তোমরা যে কাজ করছো, এক হচ্ছে সরকারি সুযোগ সুবিধাগুলোর খবর এরা রাখে কিনা, সেগুলো তোমরা পৌঁছে দিতে পারছো কিনা এবং তাদের সেগুলো পাইয়ে দিতে পারছো কিনা। হ্যাঁ, আমরা তো যেটা হচ্ছে যে 40,000 টাকা করে সেটা পাইয়ে দিয়েছিলাম। এরপরে এদের যে হচ্ছে 2 লাখ টাকা করে আমরা লোনের জন্য একটা অ্যাপ্লাই করেছিলাম। প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়ালি এদের ফর্ম ফিল আপ করে আমাদের আসানসোল ডিএম অফিসে জমা পড়েছিল। এবার ওই ফর্মগুলো সব ব্যাংকেই পাঠানো হয়েছিল, যে যাদের যাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেই ব্যাংকে থেকে এদেরকে লোনের ব্যবস্থা করা হোক। কিন্তু ব্যাংক যখনই দেখলো, সার্ভে করলো ব্যাংক যে এদেরকে কিভাবে লোন দেওয়া যায়, তখন ব্যাংক এদেরকে দেখে লোনের জন্য সেভাবে অ্যাপ্লাই করে, মানে অ্যাপ্রুভ করেনি। কেন কি দেখেছে এদের তো নিজস্ব বাড়ি নেই, ঘর নেই, যে ব্যবসাটা করবে ব্যবসাটার কোনো ট্রেড লাইসেন্স নেই, ওই জন্য ব্যাংক এটাকে ক্যান্সেল করে দিয়ে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। না, তার মানে আমি বলছি, ধরো একটা সুযোগ তুমি প্রথমে বললে যে 40,000 টাকা ঋণ দেবে, যা শোধ করতে হবে না, তা নিয়ে কাজ। তোমার এই 92টা পরিবার কে এই 40,000 টাকা করে ঋণ পেয়েছে, তোমার ব্যবস্থা করতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। এবং সেই নিয়ে তারা কেউ দাঁড়িয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই ছোটোখাটো যারা কেউ না, এই 40,000 টাকা মানে জলে গেছে? না না না, কয়েকজন আছে যারা ওই চায়ের দোকান করেছে, হ্যাঁ, কেউ সবজির ব্যবসা করেছে, হ্যাঁ, কাজে লাগিয়েছে। কাজে লাগিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস সরাসরি বলো তো রাজেশ, তুমি জানতে ইচ্ছা করে আবার। তোমরা কাজ করছো প্রায় 9 বছর, বলে প্রায় 10 বছর ধরে কাজ করছো, সরকারি অনেক সুযোগ সুবিধাও আছে, কিছু কিছু আধুনিক ব্যবস্থা হওয়ার ফলে এদের কাজও কমে গেছে, অন্য ধরনের কাজ, আগের মতো মাথায় নিয়ে হাতে করে কাজ করতে হয় না। তো এদের মধ্যে এই যে তুমি বলে ব্যবসা করছে, কেউ সবজির দোকান করেছে, লেখাপড়ার চলটা তোমরা চালু করতে পেরেছো এদের মধ্যে? হ্যাঁ, লেখাপড়া তো এদেরকে আমরা চেষ্টা করছি যে এদের বাচ্চারা যাতে পড়ালেখার জন্যে, হ্যাঁ, মানে যতটা মোটিভেট করা যায়, তো আমরা ছোট ছোট ক্যাম্প করছি যাতে এদের বাচ্চারা পড়াশোনা করুক। এই সময় যে কোনো খবর আছে যে এই 92টা পরিবারের মধ্যে কতজন স্কুল বা কলেজ পার হয়েছে? মোটামুটি তো 10-12 জন আছে, যে বাচ্চাগুলো মোটামুটি এইচএস পাস করেছে, মানে হায়ার সেকেন্ডারি পাস করা এই পরিবারে এখন পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বেশি পড়াশোনা আর একটু, মানে যাতে একটা কথা বলো তো, ধরো এই যে হায়ার সেকেন্ডারি পাস ছেলে মেয়েরা যারা তুমি বললে কয়েকজন, অন্তত 10-12 জন বললে, হ্যাঁ 10-12 জন, বেশ ভালো কথা। সেটা ধরো এরা কি টিউশন বা প্রাইভেট টিউশন বা কোথাও পড়াচ্ছে অন্য ছেলে? হ্যাঁ, আমার যেটা নলেজ আছে, যেটা আমি মানে খবর রেখেছি, 2টো বাচ্চা আছে যারা যে টিউশনি পড়াচ্ছে, আচ্ছা, যারা, হ্যাঁ, যে নিজের জীবিকা করার জন্য, এবং বাচ্চাদেরকেও যাতে শিক্ষার দিক দিয়ে যাতে পিছিয়ে না পড়ে, এবং সেভাবে ওরা টিউশনি পড়াচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো এদের যে জীবনযাত্রা, আমরা যেটা বলি যে জীবনযাত্রাটা শুধরে দেওয়ার জন্য, তার মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে আমোদ প্রমোদ থাকে, তার মধ্যে ধরো আমি বলছি যে গান বাজনা থাকে, স্বাস্থ্য সচেতনতা থাকে। একটা দেখো, এরা যে ধরনের কাজ করেন বা করতেন, তার জন্য কিন্তু মানুষ এই নোংরা কাজ করে, এর থেকে মানুষ একটু সরে থাকতো। আজকে তো ঠিক অতটা নোংরা কাজ নয়, না, অন্য শ্রমিক কর্মচারী মিস্ত্রি মজুরদের মতো তারাও কাজটা করেন, কিন্তু সামাজিক অবহেলাটা রয়ে গেছে ওই জাতিগত কারণের জন্য। কিন্তু আমি বলছি যে সেদিকটা কতটা হচ্ছে, এই ছেলে মেয়েদের এই যে পরিবারগুলোর মধ্যে খেলাধুলা বা গান বাজনা, এগুলোর কি চল তোমরা চালু করতে পেরেছো? গান বাজনা তো একটু তোমার গান বাজনা মানে যে বড়, আমি বলছি যে
জীবনযাত্রার ধরনটা পাল্টাতে পেরেছো কিনা? আমাদের যেহেতু দুর্গাপুর একটা শিল্পাঞ্চল টাউনশিপে, সেইভাবে তো অন্য অন্য শহরে যে এদেরকে একটু মানে অন্য নজর দেখা, কিন্তু এখানে সব মিলেমিশেই থাকে। আমাদের টাউনশিপে যেমনি হচ্ছে আজাদিন ক্লাব ফুটবলের একটা একাডেমি করেছে, আমাদের এদের বাচ্চাদেরকে আমি যতটা পারি মোটিভেট করে ওইখানে ফুটবল খেলার জন্য আমরা পাঠাবার চেষ্টা করি, এবং কয়েকটা বাচ্চা খেলছেও ফুটবল। একটা কথা রাজেশ, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমরা এই সাপ্তাহিক অনুষ্ঠানে, বৈকালিক অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাফাই কর্মচারী আন্দোলনের দুর্গাপুর মহকুমার কোঅর্ডিনেটর রাজেশ পাসওয়ানকে। কি অবস্থা আমাদের এই দুর্গাপুরের শহরে যারা ধাঙর, ম্যাথর ইত্যাদি পেশাগতভাবে জীবিকা হিসাবে বা ক্রমশ জাতিগত হিসাবে যারা রয়েছেন, তাদের হাল হকিকতটা কি, কিভাবে তারা রয়েছেন এবং সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কি পাচ্ছেন না, বা আমরা যদি অন্য ভাষা বলি মেন স্ট্রিমে, বা এখানে অবশ্য একটু আগেই আমাদের অতিথি রাজেশ পাসওয়ান একটা কথা উল্লেখ করলেন, আর সেটা নিয়ে আমরা একটু আলোচনাই করতে চাই। আমাদের কারখানা শহরে না ঠিক সেভাবে বা বলবো অন্তত কিছুটা হলো কম এই জাতিগত ভাবনা নিয়ে আমরা চলাফেরা, এক কারখানায় একসাথে কাজ করি, সুতরাং কে কোন জাতি কি ইত্যাদি ইত্যাদি আমাদের মাথার মধ্যে একটু কমই আসে। কারখানা খেটে খাওয়া এমনি সাধারণত মিস্ত্রি মজুর চাষাভুষার লোকেদের মধ্যে এগুলো খুব বেশি থাকেও না, ওগুলো একটু বাবু শ্রেণীর মধ্যে বেশি চল আছে, ওর সঙ্গে মিশবি না বা এর সঙ্গে মিশবি না, সেটা একটা ঠিকই। কিন্তু জীবনযাত্রার পরিবর্তনটা কতটা হচ্ছে খেলাধুলায় ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এখন এই সমস্ত পরিবারগুলোর। আগে তো তারা খেলতে গেলে বাবুদের বাড়ির ছেলেরা তাদের সঙ্গে খেলতোই না, কিন্তু কারখানা শহরে সেটা হবার উপায় নেই, সেটা আছে। আচ্ছা, অন্য দিক থেকে ধরো কোনো বাড়ি, আমাদের এই শহরে তো গান বাজনার অনেক চর্চা, তাদের এই ছেলে মেয়েদের মধ্যে কেউ গান বাজনাতে তোমরা ঢোকাচ্ছ। আমি রাজেশ বলতে চাইছি যে সরকারি সুবিধা, তাতে ডাল ভাতের সাথে হয়তো মাছের টুকরো মাংসের টুকরো হয়ে গেল, এটাতে তো জীবনযাত্রার পরিবর্তন হয় না, ভাবনা চিন্তা। আমার বাড়ির ছেলে মেয়েকে আরো লেখাপড়া শেখাবো, বড় চাকরি করাবো বা ব্যবসা করাবো বা খেলোয়াড় করাবো বা গায়ক করব, এই ভাবনাটা আসবার জন্য কিন্তু একটা জীবনযাত্রার পরিবর্তন দরকার হয়। তোমরা কি সেই আন্দোলনে আছো? দেখুন, এই কমিউনিটির মানুষরা ম্যাক্সিমাম শিক্ষার অভাব থাকে। হ্যাঁ, মেনলি হচ্ছে যে শিক্ষাটা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কি হয়, এরা এদের বাচ্চারা 6, 7, 8 অবধি পড়ার পর পড়াশোনাটা ছেড়ে দেয়। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ওই নেশা ভাঙ এগুলোতে যুক্ত হয়ে যায়। তো আমরা যতটা চেষ্টা করি যে এদেরকে প্রথমে হচ্ছে যে শিক্ষাটা এদেরকে মানে দেওয়া যাক। ওই জন্য আমি একটা মানে এই সামনে মাসে 8-10 তারিখ করে এদের জন্য ফ্রিতে একটা কোচিংয়ের ব্যবস্থাও করছি, যাতে এদের বাচ্চারা ফ্রিতে ওইখানে টিউশনি পড়তে পারে। তো আমার মন্দির আছে আমার কাশিরামে, ওই মন্দিরে আমি এটা শুরু করব, যাতে এই সাফাই কর্মীর বাচ্চারা যাতে ফ্রিতে পড়াশোনাটা করুক। তো অটোমেটিক শিক্ষা যদি তারা পায়, তো তাদের চিন্তা ভাবনাটাও একটু অন্যরকম হবে। এটা তো তুমি ঠিকই বলেছো। দেখো, শিক্ষা, লেখাপড়া তো শিখতে হবে, এবং লেখাপড়া মানে আরো নানা রকম খবর সব জানতে পারা। লেখাপড়া মানে শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না। এবং সেখানে তুমি যে ব্যবস্থা একটা করছো যে একজন অভিজ্ঞ কেউ এসে তাদের পড়াবেন, তাতে তাদের অনেকটা সুবিধা হবে, কোনো সন্দেহ নেই। ধরো আমি একটা অন্যদিকেও বলছি, দীর্ঘকাল ধরে আমরা শুনেছি যে এই ধরনের পেশার যারা মানুষ বা জাতির মানুষ যারা, তাদের ধরো শুয়োর পোড়ানো, একটু মদ বেশি খাওয়া, এইগুলো তোমরা আন্দোলনের মধ্যে রাখছো? সাফাই কর্মচারী আন্দোলন বলছো তোমরা, আন্দোলনের মধ্যে এগুলো রাখছো কিনা? না, এইগুলো রাখছি আমরা। তো এখন যেটা হচ্ছে যে আমরা বলেছি যে শুয়োর পোড়ানো এইগুলো সব বন্ধ করতে, তো অ্যাটলিস্ট অনেকটা বন্ধ হয়েও গেছে। এখন এটা বলা যেতে পারে যে এই অঞ্চলের এই পরিবারগুলো যেখানে যেখানে আছে সেখানে আর সেই বিভৎসভাবে শুয়োর পোড়ানো হয় না? না, হয় না, এটা বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কর্মচারী আন্দোলন, সাফাই কর্মচারী আন্দোলনের একটা সাফল্য বলতে হবে, কারণ দীর্ঘকালের অভ্যাস।
এই পরিবারের মদের চলনটা সমাজে মদ খাওয়া আছেই, মদ খাবার নিয়ম কিন্তু একটু বেশি রকম, এবং তাদের শরীরের ক্ষতি হয় এবং আর্থিক অসচ্ছল যেটুকু উপার্জন করে এই মদে অনেক টাকা চলে যায়। সেদিকটা তোমরা আন্দোলনের মধ্যে আছো? হ্যাঁ স্যার, এদেরকে আমরা অনেকটা চেষ্টা করি, কিন্তু এদের বোঝানোটাও খুব কঠিন। তাও চেষ্টার মধ্যে লেগে যাতে এরা নেশা ভাঙটা যাতে কমিয়ে দেয়। আচ্ছা, ধরো আমি একটা জানতে চাইছি, তুমি যে সরাসরি কাজ করো, এই পরিবারে যে আগের প্রজন্ম, মানে যাদের অনেকটা বয়স হয়ে গেছে, এখন আর কাজ করার শক্তি নেই, 60-70 বয়স হয়ে গেছে, তাদের সঙ্গে আজকের ছেলে মেয়ে যারা, তাদের কি ওই স্বভাবের দিক থেকে বা তাদের চলন ফেরন দিক থেকে একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কিছু? হ্যাঁ, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অনেকটাই চেঞ্জ। সব বাচ্চারা এখন পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পাল্টেছে, এটা একটা ভালো লক্ষণ বলা যেত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাকে একটা কথা বলো, ধরো যদি এই তুমি যেখানটা কাজ করছো এই দুর্গাপুর জুড়ে, নির্দিষ্টভাবে আমরা কি বলবো, ধরো গান বাজনাই বলি, নির্দিষ্টভাবে গান বাজনার আসরে কি তারা আসছে, তারা কি শুনছে গান বাজনা, যে নানা ধরনের গান বাজনা হতে পারে, যে কোনো ধরনের? হ্যাঁ, গান বাজনা তো যখনই আমাদের দুর্গাপুরে প্রোগ্রাম হয় যায় এরা শুনতে। আচ্ছা, যারা ধরো এই ধরনের কাজ এখন কমে গেছে বলে, তারা কি ধরনের নতুন পেশায় যাচ্ছে সাধারণত? দিন মজুরি করছে, তারপরে একসময় সব 100 দিনের কাজে ঢুকে গেছে। তারপরে অনেকে আছে যারা টোটো কিনেছে, টোটো চালাচ্ছে। আচ্ছা, তো আগে থেকে কমে গেছে। আমি তোমায় বলছি, তোমাদের আন্দোলনের কথা বলি, যেমন আন্দোলন শব্দটার নানা রকম মানে হয়। ধরো হাতের কাজ শেখানোর তোমরা কোনো আন্দোলন আছো না? অর্থাৎ আমি জানতে চাইছি, এই 92টা পরিবারের মধ্যে কেউ ফিটার হওয়ার চেষ্টা করছে কিনা, কেউ বিজলি মিস্ত্রি হওয়ার চেষ্টা করছে কিনা, কেউ ওয়েল্ডার হওয়ার চেষ্টা করছে কিনা, কেউ গ্যারেজ মেকানিক হওয়ার চেষ্টা করছে কিনা? পেশার বদলটা কোন দিকে যাচ্ছে? দিনমজুরি তো একেবারে উপায়ন্তর হয়ে দিনমজুরি করে, কিন্তু আমি হচ্ছে যে পেশা, এবং এইখানে কিছু সুবিধাও আছে। হ্যাঁ, গভর্নমেন্টের সুবিধা আছে। যারা ধরুন এই ধরনের মানুষ আছে, তাদের ছেলে মেয়ে এবং তারাও যদি চায় গভর্নমেন্টের এই সুবিধাটা নিতে পারে। যেমনি হচ্ছে এদের জন্য, ছেলেদের জন্য মোটর মেকানিকের কাজ আছে, মানে স্কিল ডেভেলপমেন্ট যেটা বলে, সাইকেল রিপেয়ারিংয়ের কাজ আছে, ড্রাইভিংয়ে আছে, লেদারের কাজ আছে। মহিলাদের জন্য বিউটিশিয়ানের ট্রেনিং আছে, তারপরে টেলারিংয়ে ট্রেনিং আছে। হ্যাঁ, যদি কেউ নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেটা ব্যবস্থা করে দিতে পারবো। না রাজেশ, আমার একটা জায়গা আছে, এই যে তুমি কথাটা বললে না, যদি তারা নিতে চায়, না আমার সঙ্গে যান, এইটা আন্দোলন নয়। আন্দোলনটা হচ্ছে তাদেরকে এই দিকের পথ দেখিয়ে তাদের যুক্ত করে দেওয়া। আমরা করেছি। এটা হচ্ছে কেউ যদি চায় তাহলে তো কোনোদিন চাইবে না, তার মাথার মধ্যে চাওয়ার ব্যাপারটাই নেই। দীর্ঘকালের পারিবারিকভাবে যুগের পর যুগ তারা এমন একটা পরিবেশে বড় হয়েছে যে তাদের এই চাওয়ার ব্যাপারটাই নেই, যে আমার এইটা ছাড়া আমি যে একজন ফিটার হতে পারি, রাজমিস্ত্রি হতে পারি, এই বোধটাই তারা আসে না। আমরা যেমনি হাউসকিপিং এ একটা ট্রেনিং করেছিলাম, আমার মোটামুটি 75 জনের একটা হাউসকিপিং এর ট্রেনিং করেছি। 3 মাসের ট্রেনিং ছিল এবং তারা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্টিফিকেটও পেয়েছে। তারা এই সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় কাজও করছে, যা হাউসকিপিংয়ে, যেমনি অনেকে হসপিটালে কাজ করছে বা মলে কাজ করছে। তারপরে ওই টেলারিংয়ের একটা কোর্স করিয়েছিলাম, তাদের মেয়েরা নিজে ঘরে কাজ করছে টেলারিং। একটা কথা ধরো, আমি বলছি তোমাকে, তোমাদের অবশ্য অনেক বড় সংগঠন, সর্বভারতীয় সংগঠন, মানে তোমাদের ভাবনার মধ্যে যে এই ধরনের পরিবারের যারা সদস্য, ছেলে মেয়ে, আজকের ছেলে মেয়ে, তাদেরকে ভিন্ন পেশার জন্য তো তৈরি করতে হবে, এবং তার সরকারি অনেক ব্যবস্থা আছে। তুমি বলছি লেখাপড়া করতে শুরু করেছে, ক্লাস 8 পাস করলেই আমার এখানকার ITI-তেই অনেক রকমের ট্রেড আছে যেখান থেকে তারা কাজকর্ম শিখতে পারে। তোমাদের এই সংগঠনের তরফ থেকে তাদেরকে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, যে যাও তুমি ITI-টা করো, চলো ITI ভর্তি হওয়ার ব্যবস্থাটা করে দিই, তাদের কিছু তো কোটা টোটাও আছে, সুবিধাও আছে, হ্যাঁ, সেগুলো করে দিই। এইভাবে যদি না হয় তাহলে কিন্তু আন্দোলন হচ্ছে না। হ্যাঁ, সরকারি ঋণ নিয়ে তুমি বললে, আমি তথ্য আমার কাছে নেই, যদি 92টা পরিবার পেয়ে থাকে, 92 পরিবারের মধ্যে 5 জন
মাত্র সেই টাকাটা লাগিয়ে কিছু করেছে, বাকি টাকা তো সরকারেরও গেল, কিছুই লাভ হলো না। তো ব্যাপারটা হচ্ছে কার্যকরী যে ব্যবস্থাটা করতে হয় আন্দোলনের মাধ্যমে, তাহলে কিন্তু তাদেরকে নতুন পেশার উপযুক্ত করতে হবে। সেটা দুর্গাপুর শহরে সবচেয়ে সুবিধা। দুর্গাপুর শহরে পেশাগত একদম যদি ব্যবস্থাটা, এবং এখানে অন্যান্য নানা সংস্থা আছে যেগুলো আবার বিনামূল্যে এই ধরনের পেশাগত ট্রেনিং দেয়, তুমি সেগুলো জানো, তোমার সঙ্গে আলাপও আছে। তো সেদিকটা এদের নিয়ে করছো কিনা, ওদের সর্বেভাবে ওদের জীবনযাত্রার ধরনটা, জীবনযাত্রার মানটা বাড়বে, জীবনযাত্রার ধরনটাও তো পাল্টাতে হবে। তাদের চলাফেরা, কথাবার্তা বলা ইত্যাদি সঙ্গে পেশাগত নাচ গান খেলাধুলা নানা দিকে তো তাদের নিয়ে যেতে হবে। সেটা কি তাদের করছো? না, সেটা তো করছি আমরা। যেমনি আমাদের যে স্টেটের যে হেড অফিস আছে SC/ST ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওইখান থেকে এই যে সুযোগ সুবিধাগুলো যেমনি হচ্ছে যে ট্রেনিংয়ের ব্যবস্থা যেটা আপনাকে বললাম, তো আমরা এইভাবে করেছি, কিছু জনের ট্রেনিং করিয়ে তাদেরকে কাজের ব্যবস্থা করিয়ে দিয়েছি। এটা হচ্ছে মানে হচ্ছে, এই ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তোমাদের মানে এমনি সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে যে আমরা এই কাজটা করব? আমাদের মেনলি হচ্ছে এখন ভবিষ্যতের চিন্তা ভাবনা যে এদের হচ্ছে ঘরের খুবই অসুবিধা, তো এদের হচ্ছে ঘর হলে খুবই ভালো হতো, এবং তারপরে এদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কলারশিপও হলেও ভালো হতো। এবং আরেকটা যেটা আমরা এই করতে চলেছি যে একটা কমিউনিটি হলের জন্য গভর্নমেন্টকে বলেছি, যদি এদের জন্য একটা কমিউনিটি হল করা হয় তাহলে সেই জায়গা আমরা এদেরকে শিক্ষার এবং নাচ গান এবং কালচারের যে কোনো প্রোগ্রাম, স্কিলের প্রোগ্রাম ওইখানে আমরা করতে পারবো। তো আমরা ডিএম সাহেবকে আমরা চিঠিও দিয়েছি একটা কমিউনিটি হলের জন্য। নির্দিষ্ট একটা জায়গা হলে ভালো হতো, নির্দিষ্ট একটা জায়গা দরকার যেখানে বিভিন্ন ব্যবস্থাপনাগুলো করা যায়। এদের ঘরে যেমনি কোনো রকম যদি অনুষ্ঠান হয় বা বিয়ে বাড়ি হোক বা কোনো রকম ফেস্টিভ্যাল হয়, তো এমনও অনেক পরিবার আছে যাদের প্যান্ডেল করার ক্ষমতা নেই, কিন্তু একটা কমিউনিটি হল যদি হয় তো সেখানে ফ্রিতে এরা হয়তো যে কোনো অনুষ্ঠান করতে পারে, এবং আমরাও ওইখানে তাদেরকে মানে স্কিলের অনুষ্ঠানগুলো করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে সাধারণভাবে বলি স্বাস্থ্য সচেতনতা, সেটা সাধারণভাবেই কথা, কিন্তু এই ধরনের মানুষজন যারা এই ধরনের পরিবারের দীর্ঘকালের পরম্পরা তাদের যেভাবে রয়েছে, তাদের সাধারণভাবে স্বাস্থ্য সচেতনতা কম থাকে। হ্যাঁ, তো এই ব্যাপারে তোমরা কি কাজকর্ম করছো? স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতার দিকটা, আমরা গান্ধীজির কথা বললাম শুরুতেই, আগে থেকে তো অনেকটাই পরিষ্কার হয়েছে। যেমনি হচ্ছে যে আমাদের এই ধরনের মানুষরা যেখানে ম্যাক্সিমাম বসবাস করে, যেমনি আমাদের শালবাগানতে গভর্নমেন্ট তরফ থেকে ঘর বাড়ি তাদেরকে করে দিয়েছে, এবং সেই জায়গাটা যথেষ্টভাবে পরিষ্কার আছে। হ্যাঁ, তারপরে আমাদের টাউনশিপে এমনি হলো ডিসপুজাল, ওইখানেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখন সেরকম আর নোংরা নেই, টাউনশিপ এখন যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। আরেকটা বড় অসুখ বিসুখ সাধারণত হলে এই ধরনের পরিবারগুলোকে এখনো সেই পুরনো টোটকা এটা ওটা দিয়ে করছেন না, তারা উপযুক্ত চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের কাছে যাচ্ছে? টোটকা এখন সেরকম নেই, এখন কিছু হলে মানুষ প্রথমে হসপিটালে ছুটছে, এটা হচ্ছে। তাহলে এটা তো এগোনো, আমি বলবো এটা তো স্বাস্থ্যসাথী সবারই হয়ে গেছে। ধরো বাচ্চাদের সন্তান প্রসবের সময় এখন কি বাড়িতে প্রসব হচ্ছে না, সব হসপিটালে এটা হয়েছে? তো এটা আমরা একটা বলবো যে দেখতে দেখতে আগে তো এগুলো অনেক কারণ ছিল, এবং শিশু মৃত্যুর হারও অনেক বেশি ছিল এই ধরনের পরিবারগুলোতে। তারা এই যে তোমাদের সংগঠনটা, এটার সঙ্গে তারা সংযুক্ত আছে পুরোপুরি সক্রিয়ভাবে, নাকি যাই ওখানে গেলে পরে কিছু হতে পারে এই জন্য আসে? সোজাসুজি বলো তো রাজেশ। না, আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত আছে, কিছু হলে আমাদেরকে ইনফরমেশন দেয়, এবং আমরা যতটা পারি তাদেরকে পাশে থাকার চেষ্টা করছি। আচ্ছা, তোমার সঙ্গে সংযুক্ত। আচ্ছা, তোমাদের এই যে কাজটা, তুমি কোঅর্ডিনেটর যেটা বলছো, এটা একটা সরকারি পদ? সরকারি পদ নয়, আমাদেরকে কোঅর্ডিনেটর হিসাবে রেখেছে যে এদের অভাব অভিযোগ তুমি শুনো, তুমি আমার গভর্নমেন্টের কাছে পৌঁছাও, গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলো তুমি তাদের কাছে পৌঁছে দাও। মানে সেটা একটা সেতুর মতো, ব্রিজের মতো বলা যেতে পারে এদের নিয়ে। তোমার এটা প্রত্যেক মহকুমাতেই আছে আমাদের?
প্রত্যেকটা মহকুমাতে বলতে আমাদের পশ্চিম বর্ধমানে 2জন আছে, একজন আসানসোলে আছে আর আমি এইখানে আছি, আর ব্যারাকপুরে একজন আছে, আর আমাদের কলকাতাতে একজন আছে, মানে 4জন আমরা আছি যে ওয়েস্ট এটা সব জেলাতে নেই, যেখানে যেখানে এই হ্যাঁ 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 আচ্ছা সব আচ্ছা, জেলাতে এইভাবে হ্যাঁ আমরা 4জন আছি যারা এটা দেখাশোনা করছি। আমরা প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান। আমরা প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা বিভিন্ন সমাজ সংস্থা যারা নানা ধরনের কাজকর্ম করছেন, কেউ পরিবেশ নিয়ে কাজ করছেন, কেউ খেলাধুলা নিয়ে কাজ করছেন, আমরা তাদেরকে একজোট করি এবং তাদের যারা কাজ করছেন তাদেরকে অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছে শুনতে চাই কী কাজ করছেন। আজকে আগামীকাল 30শে জানুয়ারি বলেছে গান্ধীজির মৃত্যু দিবস, সে উপলক্ষে আমরা আজকে ঠিকই করেছিলাম যে আজকে বিশেষভাবে সাফাই কর্মচারী যাদের নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, হরিজন নাম দিয়েছিলেন গান্ধীজি, সেই সব মেথড ধাঙ্গরদের যে উন্নয়ন সংস্থা সাফাই কর্মচারী আন্দোলন, তারই দুর্গাপুর মহকুমার কোঅর্ডিনেটর রাজেশ পাসওয়ান সমাজকর্মী, তাকে নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম কি অবস্থা আছে, তারা কাজ হারাচ্ছেন কিনা, এখনও দুর্গাপুর শহরে ভাবতে অবাক লাগে, এখনও হাতে করে মানুষের বর্জ্য মলমূত্র নিয়ে যেতে হয় অন্য জায়গাতে, এর ব্যবস্থা কি হচ্ছে জানি না, বললো সেইভাবে এখনও পরিষ্কার বললো না যে এর কোনো আধুনিক ব্যবস্থা হতে পারে কিনা, বা চেষ্টা নিশ্চয় করছে। কিন্তু ভালো লাগছে যে কথা শুনে, সেটা হচ্ছে ইতিমধ্যে এই পরিবারগুলোর যেটা দীর্ঘকাল এদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ ছিল, স্বাস্থ্য সচেতনার দিক থেকে এরা কিন্তু অনেকটা সজাগ হয়েছে। এখন হাসপাতালে যাওয়া বা প্রসব হাসপাতালে করানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুরনো ধরন অর্থাৎ শুয়োর পোড়ানো ইত্যাদি এগুলো একদমই উঠে গেছে। এবং আজকের ছেলেমেয়েরা লেখাপড়ার মধ্যে রয়েছে এবং তারা অনেকটা কি বলবো গান বাজনা বা খেলাধুলার মধ্যেও আসছে। আমি বলছি যে দেখো, একটা সরকারি দিক আছে, আরেকটা হচ্ছে সামাজিক দিক। তোমরা যে কাজটা প্রধানত করো, এই সামাজিক দিক থেকে তোমরা সত্যি কোনো বাধা পাচ্ছ কাজ করতে, যে এই জন্য আমরা এগোতে পারছি না? সরকারের ব্যাপার না, সরকার অমুক করা উচিত, সরকারের এই করে দেওয়া উচিত, এসব বলে কিছু লাভ নেই। না, বাধা সেরকম কিছু নেই এখানে, আর কেউ বাধাও দিচ্ছে না। সোশ্যাল কাজে কে বাধা দেবে আমাদের? মানে সেভাবে কাজ তোমরা এগোতে পারছো? হ্যাঁ, এগোচ্ছি এবং ঠিক মতন কাজ করছি। আচ্ছা, এই যে অন্য দিক থেকে মানে তুমি বলছিলে কি সুযোগ সুবিধার মধ্যে একটা 40,000 টাকা ঋণ বলে, আরেকটা বললে যে বেশি টাকা ঋণ পাওয়া যায় যদি সেটা আবার শোধ করতে হয়, সেটা একটু কম সুদে না? হ্যাঁ, শোধ করতে হবে। যে আমরা যেটা আগেও বলেছিলাম যে ব্যাংকে এদের লোন প্রপোজাল পাঠিয়েছিল, গভর্নমেন্টই পাঠিয়েছিল। তো এবার ব্যাংক দেখেছে এদেরকে লোন দিলে এরা রিটার্ন করতে পারবে না, ওই জন্য ব্যাংক কী করেছে, এগুলো পুরোটাই ক্যান্সেল করে আবার হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। এবার হেড অফিস যেটা দেখেছে যে এদেরকে তো রিহ্যাবিলিটেট করতেই হবে, গভর্নমেন্ট যেহেতু চাইছে এদেরকে ওই জায়গা থেকে বের করার জন্যে, তো হেড অফিস নিজেই এদেরকে লোনের ব্যবস্থা একটা করবে। হ্যাঁ, যে 2 লাখ টাকা করে মনে হয় এদের লোন দেবে, তার মধ্যে 50% সাবসিডি আছে, 1 লাখ টাকা শোধ করতে হবে আর 1 লাখ টাকা মানে সাবসিডি থাকবে। হ্যাঁ, এটা তো বড় সুবিধা, কিন্তু এটা তো ঠিকই, এটা বোধহয় তোমাদের দেখা দরকার যে যারা ঋণটা শোধ হয়, কারণ ঋণ শোধ হওয়া শুধু ব্যাংকের ক্ষেত্রে ব্যাপারটা না, তাগিদটা যদি না থাকে না, তাহলে এই ঋণটা নিয়ে, এই ধারটা নিয়ে এমন একটা কার্যকরী ব্যবস্থা করে নিজেকে দাঁড় করাতে পারলে ধার শোধ করতে পারবো। ধার শোধ করার তাগিদ থাকতে হয়, তা না হলে ধার শোধ করা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য তো আমাদেরকে রাখা যে এরা ঠিকঠাকভাবে লোনটা শোধ করছে কি না, এদের মানে ঠিক মতন ব্যবসাটা করছে কি না, ওই জন্য তো আমরা আছি। এই জন্য তোমরা আচ্ছা, আরেকটা তুমি বলছিলে মেয়েদের কি বললে জানি, বিউটিশিয়ান আর টেলারিং এর, এটা তোমরা শেখাচ্ছ, ট্রেনিং এর ব্যবস্থা করেছো? বিউটিশিয়ানের কোর্স একটা করিয়েছি এবং টেলারিং এর কোর্স আমরা করিয়েছি। তাতে উপকার হয়েছে? কেউ টেলারিং বাড়িতে কাজ করছে, তারা টেলারিং এর কাজ করছে। হ্যাঁ, আর যে বিউটি নিয়ে সেলুনে হ্যাঁ, তারা বিউটিশিয়ানে কাজ করে করছে, সেটা বাড়িতে করছে, বাড়িতে করছে। আচ্ছা, আরেকটা কথা বলো তো, সামাজিকভাবে
এই ধরনের পরিবারের যে বিয়ে শাদী সেগুলো এখন অন্য জাতিতেও হচ্ছে না এই জাতির মধ্যেই রয়ে গেছে? না, এই ধরনের মানে জাতির লোকগুলো ম্যাক্সিমাম চেষ্টা করে নিজেদের জাতির মধ্যেই বিয়ে দেওয়ার। হ্যাঁ, তারপরে এখন আমাদের যেহেতু শহর অঞ্চলে আছে, প্রেম ভালোবাসা তো আছে, এবার যদি সেই সেটা তো হয়ে গেল নিজেরা পছন্দ করে নিলে তো কিছু পছন্দ বলার যদি নেই, করে নিল কোনো সেটা ব্যাপার তো নেই। অন্য চলে, কিন্তু দেখাশোনা যদি করে বিয়ে করে তাহলে নিজেদের জাতির মধ্যে তারা বিয়েটা করে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনেকটা আলোচনা করলাম একটা নতুন বিষয়, যে বিষয় নিয়ে আমরা দুর্গাপুরে ধরুন নানা ধরনের বৌদ্ধিক আলোচনা হয়, নান্দনিক চর্চা হয়, রাজনৈতিক দলগুলো তাদের কথাবার্তা বলেন, ট্রেড ইউনিয়ন শ্রমিকদের আন্দোলনের কথা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই কারখানা শহরে ভাঙর, মেথর ইত্যাদি পেশার জীবিকা হিসাবে যারা কাজ করেন, এবং ঘটনাচক্রে পেশা করতে করতে একটা জাতিগত কাজ হয়ে গেছে এখন অবশ্য। আচ্ছা, একটা কথা বলুন তো, আগে যেমন কিছু কাজ ছিল আমি জানি যেটা একদম নির্দিষ্টভাবে এই জাতির কাজ ছিল, এখন কি এই আইনটা আছে না এখন সেই কাজগুলো অন্য কেউ, যে ধরো আমি বলছি যে স্ক্যাভেঞ্জার তুমি যেটা বলছো, সেই কাজটা কেমন এই জাতির লোকই করতে পারে না কোনো নিয়ম আছে যে কোনো জাতি? না, এখানে যে কোনো জাতি বলছে মেনলি এখানে যেটা দেখছি 3-4টে জাতি আছে যারা এটা কাজ করছে, এমনি হচ্ছে বাল্মীকি, ডোম, হারি। কেউ যদি অন্য জাতের লোক, ধরো আমি বলছি কোনো ভূমিহার, কোনো ঠাকুর, কেউ যদি চায়, মানে আমি বলছি কোনো অন্য জাতির লোক, যাই হোক, যে জাতি হোক, সে ময়রা হোক বা রাজমিস্ত্রি হোক বা যাই হোক, সে যদি যেতে চায়, আইনগত বাধা আছে? আইনগত কোনো বাধা নেই। আইনগত বাধা নেই তো? কারণ একটা সময় আইন ছিল, তোমাকে নির্দিষ্টভাবে বলতে পারি, শ্মশান ডোমদের ক্ষেত্রে, যে শ্মশান ডোম যারা কাজ পেতেন সাধারণত মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে, তাদের কিন্তু নির্দিষ্টভাবে ওই জাতির লোক হওয়াটা বাধ্যতামূলক ছিল। এখন বোধহয় সেই আইনটা উঠে গেছে মনে হচ্ছে, নাকি? আমার তো সেভাবে এই আইনটার ব্যাপারে জানা নেই, কিন্তু আমি যেটা দেখেছি যারা কয়েকটা জাতিরই লোক আছে যারা এটা মানে ধরো আজকে দুর্গাপুর কর্পোরেশনের ঝাড়ুদারের পোস্টের জন্য যে কোনো জাতি মানে আবেদন করতে পারবে? হ্যাঁ, এর কোনো বাধা নেই তো? না, বাধা নেই। আচ্ছা, যাই হোক, দিনকাল পাল্টে যায়, কিন্তু আমি বিশেষ করে কারখানা শহরে এই ধরনের একটা পেশা, যেখানে অনেকটা আধুনিকতার পরেও এখনো হাতে করে মলমূত্র নিয়ে বইতে হচ্ছে, এর একটা আধুনিক ব্যবস্থা নিশ্চয়ই হবে। ওরা আন্দোলন করছে, লড়াই করছে, এবং ধীরে ধীরে বাকি মানুষের সঙ্গে খেলাধুলায়, গান বাজনায় এরা চলে আসছে, নতুন নতুন পেশায় আসছে। আশা করছি এরাও একটা নতুন জীবনযাত্রা এটা শুরু হবে। এবং এ ব্যাপারে আমাদের আজকের অতিথি রাজেশ পাসওয়ান, অনেক অনেক ধন্যবাদ রাজেশ, তুমি আসলে আমাদের অনেকটা ব্যাপার আমাদের জানালে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবার একবার মনে করিয়ে দিই, প্রতি বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের কাছে আসি এই ধরনের সংস্থার সঙ্গে পরিচয়। আগামী বুধবার একদম ভুলবেন না, বিকেল 4টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে রাজেশের এই ব্যাপারে আলোচনা হচ্ছিল। দুর্গাপুরের একটি সংস্থা কৃত্রিম অঙ্গ প্রদানের ব্যবস্থা করছে, অর্থাৎ ধরুন কারো হাত নেই, সে একেবারে আধুনিকতম কৃত্রিম হাত তারা কিন্তু তাদের যোগান দেবেন, বা পা নেই কোনো কারণে, কোনো দুর্ঘটনায় পা চলে গেছে, সে একদম আধুনিক পা, কৃত্রিম পা তাদেরকে প্রদান করা হবে। এই ব্যাপারে কিভাবে যোগাযোগ করবেন, কাদের সঙ্গে কথা বলবেন, কখন যেতে হবে, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আগামী সপ্তাহেই আমরা বুধবার দিন ঠিক বিকেল 4টের সময় আলোচনা করব। আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। রাজেশ, আবার একদিন আসবো, কথাবার্তা হবে তোমাকে নিয়ে এখানে। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।